হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 12:30। তো 12:30 থেকে ভিডিও শুরু করলাম। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। কালকে সারা রাত জেগেছিলাম, প্রচন্ড অ্যাসিড হয়ে গেছিল কালকে রাতে। তো রাত্রিবেলা কালকে ঘুমাতে পারিনি, মানে শুতেই পারিনি, আমি বালিশে মাথাই রাখতে পারিনি। ভোর 4টে বাজলো, 5টা বাজলো, 6টা বাজলো, তাও আমি ঠাই বসে আছি, জানলায় হেলান দিয়ে ঠাই বসে আছি। শুলে পরেই ব্যথা বাড়ছিল, আর বসে থাকলে পরে ব্যথা করছিল, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে। শুলে পরেই ব্যথা বাড়ছিল। তো আমার চোখ মুখ পুরো গোল্লায় গেছে আজকে সকাল থেকে। মানে যখন 9টা 9:30 বাজলো, তখন গিয়ে আমার ব্যথাটা পুরোপুরি ছেড়ে গেল। তখন আর কি করে ঘুমাই বলো। উঠে পড়লাম, উঠে পড়ে এই যে রান্না বান্না করে নিয়েছি। খুব সিম্পলের উপর রান্না বান্না করেছি। পেঁপে সোয়াবিনের তরকারি করব বলে দোকানে পাঠাচ্ছিলাম সোমনাথকে, তো পাশের বাড়ির দোকানটা বন্ধ। তো মা পেঁপে কেটে দিয়ে গেছিল কালকে রাতে, আজকে তো সোয়াবিনটা করতে পারলাম না, পেঁপে সোয়াবিন। তারপরে ভাবলাম তাহলে হোম ডেলিভারির ওখানে ফোন করি, একটুখানি অল্প করে চিকেন নিই, পেঁপে দিয়ে চিকেন দিয়ে পাতলা ঝোল করব। ওখানেও দেখি ফোন ধরলো না, ফোন রিসিভ করলো না, তো সেটাও করতে পারলাম না। তো পেঁপেটা ফ্রিজেই রয়েছে, ওটা আর বের করিনি। ওই দেখাচ্ছি কি রান্না করেছি, দেখো কি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আমি এখন ওই পার্লারে যাবো, তো ওই জন্য এই যে এখানে করে নিয়েছি দেখো, শাক ভাজা, আর এটা হচ্ছে পুঁই মুচুরি আর ঢেঁড়স ভাজা। ঠিক আছে, এই 3 রকমের পদ। তার সাথে এখানে করেছি ডাল, হ্যাঁ, আর এখানে এই যে ডিমের মামলেটটা হয়েও গেছে, গ্যাস অফ করে দিলাম। ঠিক আছে, তো আমি ঘুরে আসি, ঘুরে এসে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, এই জায়গাগুলো পরিষ্কার করব। ভাত উপর দেওয়া হয়ে গেছে, সব ঘরে নিয়ে যাব, পরিষ্কার করব। কাজগুলো আমাকে ঘুরে এসেই করতে হবে, কেননা আমি পার্লার থেকে বাড়িতে আসলে পরে আবার সোমনাথ পার্লারে যাবে, বুঝেছো। আর আমার হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু সোমনাথের অনেকটা সময় লাগবে। তো সেই কারণে আমি বাড়িতে না আসলে সোমনাথ আবার যেতে পারবে না, মেয়ে নালে একা থাকবে। তো সেই কারণে আগে আমি যাব, তাড়াতাড়ি করে আমি বাড়ি আসি। বাড়িতে এসে সোমনাথ বেরিয়ে যাবে পার্লারে, আমি ধীরে সুস্থে আরাম করে আয়েশ করে সময় হাতে নিয়ে টান্নাঘর গুছিয়ে নেব, গ্যাস ট্যাস মুছে নেব, স্নান করব, পুজো দেব। সব কাজগুলো আমি ধীরে সুস্থে করব, সোমনাথ থাকবে না, আস্তে আস্তে করব। এখন একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, যেহেতু আমি পার্লারে যাব, আমি আসলে আবার ও পার্লারে যাবে। তো এই যে একটা নতুন নাইটি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা আজকে কে কি করছো, আজকে কি প্ল্যান তোমাদের ছিল, সারাদিন কেমন ভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো রেডি হয়ে বেরিয়ে আবার দেখা হচ্ছে পরে। এরকম দেখছো, এরকম পাগলের মতো হয়ে যাব, কিছু করব না। কারণ কিছু করে কি হবে, 2 মিনিটের রাস্তা, আর গেলেই তো হেয়ার ওয়াশ করাবে, আইব্রো করাবে, কিচ্ছু করব না, এইভাবেই বেরোবো। ঠিক আছে, তো আমি পুরোপুরি রেডি। আর এই যে আমি ব্রেকফাস্টে নিয়ে বসলাম একটু মুড়ি চিনির জল, বুঝলে, এটা হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট খাবার। তো চলো এটা খেয়ে তারপরে বেরিয়ে যাই। তো বন্ধুরা, এই যে আমি পার্লারে চলে এসেছিলাম, আর পার্লারে আসার পর ফার্স্টে কিন্তু আমার আইব্রো করা হয়ে গেছে, আর তারপরে আমি এই হেয়ার স্পা করব বলে হেয়ার ওয়াশ করছিলাম। তো খুব ভালো হতো যদি হেয়ার স্পা করে আর এই আইব্রোটা করে বাড়িটা চলে যেতাম, কিন্তু কি যে মাথায় ভূত চাপলো। আসলে এর আগে আমি 1-2 বছর আগে 1-2বার নর্মাল ফেসিয়াল করেছিলাম, কিন্তু সে নর্মাল ফেসিয়াল করে আমার মুখে মানে কোনো পরিবর্তন হয়নি, যেমন মুখ তেমনই ছিল, কোনো রকম চেঞ্জেস আসেনি। তার কারণে আমি ওদেরকে বলেছিলাম, তা ওরা বলেছিল যে একবার হাইড্রা ফেসিয়াল করে দেখো, মুখের অনেক পরিবর্তন হয়ে যাবে। হাইড্রা ফেসিয়াল খুব ভালো, ওটা একটু কস্টলি, সেই কারণে আমি এতদিন করতে পারিনি। তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করব, পুজোর সময় করব, যেহেতু একটা দামি ফেসিয়াল, তো পুজোর সময় করব। প্রায় 4,000 টাকা কস্ট এটার আর কি। তো যাই হোক, তো এখন হাইড্রা ফেসিয়াল চলছিল আমার, তার জন্য ফার্স্টে ওরা মুখে কী সব লাগালো, ব্লিচ মুখে আগে ব্লিচিং করে নিল, তারপরে আর কি ক্রিম টিম লাগাবে মেশিন টেশিন দিয়ে অনেক। দেখো আমার চোখ পুরো ছলছল করছে ঘুমে, কালকে রাতে ঘুমাতে পারিনি, তোমাদেরকে বলেছি আমি, এত মানে অ্যাসিডের চোটে কালকে সারা রাত জেগেছিলাম, 2 চোখের পাতা এক করতে পারিনি। আর এখানে এসে যখন শোয়ার পরে মুখে ক্রিম টিম দিচ্ছিল না, খুব ঘুম পাচ্ছিল। আর এই যে এখন তোমরা যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটাই আমার স্কিনটা কিন্তু নিতে পারেনি। আমি ওদেরকে বলছিলাম যে খুব লাগছে, ওরা বলছিল যে এটা এবার লাগে নাকি, কেউ তো বলে না লাগছে।
তো যাই হোক, আরও অনেক কাস্টমার তো এখানে আসে, আর অনেকের ওপরই হাইড্রা ফেসিয়াল হয়, তো কারোরই কিন্তু এটাতে লাগে না, কিন্তু আমার কেন জানি না লেগেছে। ওরাও অবাক হয়ে যাচ্ছিলো, তোমার লাগছে কেন? আমি বললাম সত্যি আমার লাগছে, খুব ব্যথা লাগছে এটাই। তো যাই হোক, কিন্তু ওদেরকে তো ওদের কাজটা কমপ্লিট করতেই হবে, কারণ হাইড্রা ফেসিয়ালের 11টা স্টেপ, তো প্রত্যেকটা স্টেপ ওদেরকে ফুলফিল করতে হবে, তবেই আর কি মুখে একটা গ্লো আসবে। শুধুমাত্র এই এখন যেটা করা হচ্ছে এইটা বাদ দিয়ে যদি বাদবাকিগুলো সব করা হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না, আর হয়তো সব ঠিকঠাকই থাকতো, সুন্দর হতো জিনিসটা। কিন্তু এই মেশিনটার নাম কি আমি জানিও না, তো যারা কাজ করো তারা বলতে পারবে এটার নাম কি। তো এটা দিয়েই কিন্তু আমার যা ক্ষতি হয়ে গেছিলো। এই যে দেখো, হয়তো দেখতে পাচ্ছ নাকে, গালের দুপাশে। তো ওপর থেকে ম্যাডাম এসছিলেন, ম্যাডাম এসে বলল যে একটা ভুল হয়ে গেছে, ওইটার পাওয়ারটা আর একটু কম রাখতে হতো বা কিছু একটা ভুল হয়ে গেছে, ওরা সরি বলেছে অনেকবার। তো আমি বললাম সরি বলে আর কি হবে বলো, আমার তো যা হওয়ার হয়েই গেল আর কি। তো ওরা বলল যে আমাদেরকে 4-5 ঘন্টা সময় দাও, আমরা তোমার বরফ দিয়ে 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 বরফ ঘষে 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 ওগুলো ঠিক করে দেবো। এবার আমি তো বললাম যে আমি 3টের মধ্যে বাড়ি যাব, সেই হিসাব করে আমি কাজ শুরু করেছি, তো এখন কি করব, আমি অতটা টাইম তো দিতে পারবো না। তারপরে সেই বাড়িতে ফোন করে আমার শাশুড়ি মাকে ফোন করলাম, করে বললাম যে ঘরে রান্না করে রাখা আছে, আমার রান্নাঘরে চলে যাও, রান্না করে রাখা আছে, একটুখানি দেখো না সোমনাথকে আর মেয়েকে ভাত বেড়ে দিয়ে আসতে পারবা? তা মা বললো ঠিক আছে দেখছি। তারপরে মা এসে ভাত বেড়ে দিয়েছে। মাকে আবার মানে বলাও হয়নি, ভুল ভুল করে মা মেয়ের ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছে, আর মা আমার মেয়ে আবার ডালটা শুধু শুধু খায়, ভাতটা অন্য কিছুর সাথে খায়, ডাল শুধু শুধু খায়। সেই ডালের মধ্যে ভাত দিয়ে দিয়েছে, তারপরে সেই ভাতটা মেয়ে আমাকে আবার ফোন করে বললো মা ফেলে দিয়েছি, আমি ঢ্যাঁড়স ভাজা দিয়ে আর শাক ভাজা দিয়ে খেয়েছি। এলাম ঠিক আছে তুই তাই খা। যাই হোক, তো দেখো আমি বলছিলাম কি হলো, কি হবে এগুলো, কি হবে, পুজোর সময় বেরোতে পারবো তো, এই সব বলছিলাম আর কি ম্যাডামকে। তো ম্যাডাম বলল চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি তোমার জন্য একটু খাবার অর্ডার করেছি, ওটা খাও আর মুখে বরফ লাগাও, ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে ম্যাডাম আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল। আমার মানে কি বলবো, একদিকে খেতে ইচ্ছে করছে না, আমার রাগ ধরে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়ি যাব, আর একদিকে পেয়েছে জম্মের খিদে। মানে আমি কি করছিলাম আজকে নিজেই জানি না, কোন পরিস্থিতির মধ্যে আজকে আটকা পড়ে গেছিলাম। হ্যাঁ, যদি ঘরের সমস্ত কাজবাজ সেরে আর A to Z সমস্ত সামলে নিয়ে তারপরে যদি পার্লারে এসে বসে থাকতাম, সে আমি 5-6 ঘন্টা 7 ঘন্টা কোনো ব্যাপার নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা এমন বাধা টাইমের মধ্যে আজকে এসেছিলাম পার্লারে, আর এসে আমি সেই টাইমের মধ্যে ফিরতেও পারলাম না। এই যে দেখো সবাই মিলে গালে বরফ ঘষছে, তো এখানে যে কতটা সময় চলে গেছে কি বলবো তোমাদেরকে। মাথার মধ্যে শুধু ঘুরছে 3:30টার সময় সোমনাথের সেলুনের টাইম, আমি তার মধ্যে বাড়ি যেতে পারবো না। তো ওই টাইমের মধ্যে বাড়ি যেতে না পারলে সমস্যা হবে। তো সব কিছু মিলিয়ে আমার খুব বিরক্ত লাগছিল আজকে, একদম মানে ফ্রি মাইন্ডে আমি থাকতে পারিনি। 3টের মধ্যে বাড়ি চলে আসতে পারলে আমার সব কিছু সব দিক বজায় থাকতো, পার্লারেও যাওয়া হতো, সংসারের সব কাজও বজায় থাকতো। যাই হোক, ওই দাগগুলো কিন্তু এখনও ওঠেনি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন ওই কি বলে ফেসিয়ালের হাইড্রা ফেসিয়ালের পরপর সব স্টেপগুলো কিন্তু এখন চলছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা হাইড্রা ফেসিয়াল করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, একদিকে কিন্তু হাইড্রা ফেসিয়ালের চলছে স্টেপ, আর একদিকে কিন্তু ওরা আবার বরফে তুলো দিয়ে ওই লাল লাল জায়গাগুলোই ঘষছে। ওরা বলেছে যে বাড়িতে যাওয়ার পরেও গালে বরফ টরফ দিতে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কোনো টেনশন করতে না। আমি তো কেঁদেই ফেলেছিলাম টেনশানে। যাই হোক, একটু টেনশান তো হয় বলো, মুখের একটা স্কিনের বলে কথা, এবার রাস্তাঘাটে বেরোবো, পুজো বলে কথা, তারপরে জন্মদিন, এত লোকজন বাড়িতে আসবে, সারা মুখে যদি এরকম হয়ে বসে থাকে কেমন লাগে। তো যখন এই যে এই স্টেপগুলো করছিল এগুলোতে কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ আরাম লাগছিল, তাই না বলো তো? মানে তাই না, বুঝেছি, মানে বলতে চাইছি তোমাদেরকে, আমি কথা আটকে আটকে যাচ্ছে। যাই হোক, আমি শুধু মানে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার এই মুখের অবস্থাটা দেখে কালকের কথাটা ভাবছি, আর গায়ে কাটা কাটা দিয়ে উঠছে। যাই হোক, তো আমার ফেসিয়াল মোটামুটি শেষের দিকে, এখন আর 2-1টা স্টেপ বাকি রয়েছে। তো এটা মুখে সেই মাস্ক লাগানো ছিল, তো সেইটা এখন তুলে দিচ্ছে। আর আমার চুলে প্যাক লাগিয়ে রেখে দিয়েছিল, মানে মাস্ক লাগিয়ে রেখেছিল চুলে, সেটাই আর কি ধুয়ে দিচ্ছে। একদিকে 2-3 জন একসাথে কাজ করছে, কারণ আমি ওদের সবাইকে তাড়া দিচ্ছিলাম। এই দেখো
এই এখন যেটা মুখে পড়ালো না, এটা আমি এদের পার্লারে এসে অনেক দিন ধরে দেখছিলাম। তো আমি জিজ্ঞেস করতাম, এটা কি সুন্দর, এটা কি করে গো, কি সুন্দর, এটা কি করে গো। তো ওরা বলেছিল যে এটা হাইড্রা ফেসিয়াল করতে গেলে লাগে, যদি কখনো করো তখন জানতে পারবে। এবার যেহেতু অনেক টাকা প্রাইস, তার জন্য আমি কখনো করিনি, ইগনোর করে করে যেতাম যে বাবা এত টাকা দরকার নেই, আমার করব না, এরমভাবে ইগনোর করে যেতাম। কিন্তু খুব ইচ্ছে করতো এটাকে মুখের ওপর বসাতে। তো আমি ভাবতে পারিনি যে আমার মানে কি বলবো এরকমটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওরাও ভাবতে পারেনি, ওদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আমারও তাই ওদেরও তাই। তো যাই হোক, এখন দেখো সবাই তাড়াহুড়ো করছে, আমার সাথে একজন দুজন মিলে কাজ করছে, একজন মুখে একজন চুলে। তো চুলটা ওই শুকাচ্ছে, শুকিয়ে তারপরে সিরাম লাগিয়ে দেবে। আমার হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে, তো পুরোটা ভিডিও করতে পারিনি, একটু কাট কাট করে করেছি ভিডিওটা। আর দেখো মুখের দাগগুলো, বোঝা তো অবশ্যই যাচ্ছে, নাক দিয়ে গলাটা না, নাক দিয়ে আর গালের কোনাটায়, কানের সামনেটায় চুল দিয়ে দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব যখন চুল ছাড়া থাকবে, বাট সব সময় তো হবে না। তো এখন বাড়ি যাওয়ার টাইম, আমার কাজ কিন্তু হয়ে গেছে, কিন্তু সোমনাথ ওদিকে এইমাত্র সেলুনে বেরিয়ে গেল। তো সোমনাথ সেলুনে বেরিয়ে গেছে, আমি বাড়ি যাব কী করে তাই বুঝতে পারছিলাম না। একটা তো টুকটুকি নেই, সারা রাস্তা দেখো টুকটুকি একটা পাওয়া যাচ্ছে না। তো পার্লার থেকে বলল যে আমরা তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তো দেখো এই যে ম্যাডাম গাড়ি নিয়ে আসলো, ম্যাডামের গাড়ি এটা, আর এটা নিয়ে যাবে হচ্ছে শম্পা। শম্পা বলতে এই যে আমাদের এখানে কাজ করে এই সিন্ড্রেলা পার্লারে, ঠিক আছে। তো এই যে দেখো ওর সাথে চেপে বসলাম, বললাম চলো ঠাকুর দেখতে বেরিয়ে যাই, আর পার্লারে যেতে হবে না, আমাকেও বাড়ি যেতে হবে না, এই মজা করছিলাম আর কি। তো এই যে সোজা বাড়ির দিকে যাব, মনে হচ্ছে কতক্ষণ আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার মেয়েটাকে আমি দেখবো। যেখানে 3টের সময় বাড়ি চলে আসবো বলে বেরিয়েছিলাম, সেখানে এখন 6টা বাজে, আর ও কী যে একা একা ভাত খেয়েছে ভগবান জানে। তো এই যে বাড়ি যাওয়ার পথে একটা ঠাকুর মানে প্যান্ডেল দেখে নিলাম। তো চলো ঝটপট করে বাড়ি যাই, গিয়ে আমার সোনামাটাকে আগে সবার আগে স্নান করাবো। ও একা একা কি স্নান করেছে, আমি তাও ভাল লাগছে না আমার, আমি নিজে স্নান করাবো, খাওয়াবো। বন্ধুরা বাড়িতে এসেছি তখন বাজে 6:30 সামথিং, 6:30 মতো হবে, রাইট। বাড়িতে এসেই আগে মেয়েকে ভাত খাইয়েছি, ভাত খাইয়ে তারপরে এসি অফ করে টিভি অফ করে মেয়েকে খেলতে পাঠিয়েছি। সারাটা দিন মেয়েটা ঘরের মধ্যে ছিল, তো ওকে হাত পা ধুয়ে দিলাম, মুছিয়ে দিলাম। একা একা কি স্নান করেছে, ছাতার মাথা মুন্ডু, আমি তো জানি না, আমি বুঝছিলাম না, জানি না কি স্নান করেছে। তো আমি ছিলাম না, ওই জন্য ওর মতো করে স্নান করেছে। আমিও একা একা কি ভাত খেয়েছে তাও জানি না। শাশুড়ি মাকে বলেছিলাম যে ওকে মানে ফোন করে বলেছিলাম যে আমার ঘরে একটু যাও, আমার ঘরে একটু গিয়ে সোমনাথকে ভাত বেড়ে দাও আর মেয়েকে একটু ভাত বেড়ে দাও। তো মা এসেছিল ঘরে, মেয়েকে কি ভাত বেড়ে দিয়েছে আর মেয়ে কি খেয়েছে, সবচেয়ে বড় কথা আমি নিজের চোখে না দেখলে পরে আমার শান্তি হয় না। সোমনাথ তো বললো কিচ্ছু ভাত খায়নি, ডাল ভাত নষ্ট করেছে, শুধু শাক দিয়ে না ঢেঁড়স ভাজা দিয়ে কটা ভাত খেয়েছিল বোধহয়। তো মেয়েকে পেট ভরিয়ে আগে ভাত খাইয়েছি, বাড়িতে ঢোকার সাথে সাথে ভাত খাইয়ে তারপরে ওকে হাত পা মুছিয়ে দিয়ে খেলতে পাঠিয়েছি। আর আমার সেই বিছানা এখন তুললাম, আর এই যে জামা কাপড়গুলো সব সোমনাথ ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলো, তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। এখন ঘরটর গোছালাম, আর এদিকে ছোট ঘরে সেই ওই ঘর, বড় ঘরে তো মা আর মেয়ে শুয়েছিল কালকে রাতে, আর এই ঘরে আমরা শুয়েছিলাম। তো এই ঘরের বিছানাটাও এখন তুললাম, বুঝলে। আসছি তোমাদের সামনে, আমি স্নানটা করে আসি, স্নানটা করে তোমাদের সামনে আসছি। আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর হজবরলও লাগছে, ব্রেনের মধ্যে, মাথার মধ্যে হজবরলও লাগছে। তো আমি একটু স্নান করে আসি, ফ্রেশ লাগে যদি, সারাদিন স্নান নেই, বুঝতেই পারছো কি পরিস্থিতি গেল আজকে। এরকমটা হওয়ার কথা ছিল না, এরকমটা একদমই হওয়ার কথা ছিল না, পুরোপুরি মানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আমি স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। শরীরটা খুব খারাপ লাগছে, স্নান না করে সামনে আসতে পারছি না। চলো। সোনা বাচ্চা নতুন একটা টপ পরেছে, সোনা বাচ্চা, সোনা মা পুজু। এই যে স্নান টান করে আসলাম, স্নান করে একটা নতুন নাইটি পরলাম, সন্ধে দিলাম। কি দাঁড়াও, স্টিকার লেগে নাইটিতে।
যাই হোক, ক্যামেরায় কতটুকু কি বুঝতে পারছো জানি না, আর ভিডিও যখন শ্যুট করছিলাম তখন কতটুকুই বা তোমাদেরকে ভয়েস ওভারে বলেছি তাও জানি না, মানে যদিও এখনো এডিট করিনি, এডিট করব। এমা আমার সোনা মা তো এই ঘরের সাথে ম্যাচ হয়ে গেছে, তাই তো? তুমি এই ঘরেই থাকো আজকে থেকে, বাবার ঘরেই থাকো। না, আমার টিপ পরাইনি তোমাকে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আসলে ওদেরও কোনো দোষ নেই, ওরাও বুঝতে পারেনি, কারণ ওরা তো এমন তো না যে আমাকে দিয়েই প্রথম ওই কি যেন কি ফেসিয়াল যেন, বাবা নামটা আমার মনে রাখতে চাই না, হাইড্রা ফেসিয়াল। ওরা তো এমন না যে আমাকে দিয়ে প্রথম করেছে, এর আগেও তো ওরা প্রচুর প্রচুর অবন্তিক মানুষকে করেছে হাইড্রা ফেসিয়াল, কারোর স্কিনের ওপর তো এরকম হয়নি। তো ওরা সেটাই বলছিল যে কারোর স্কিনে এরকম আজ পর্যন্ত আমাদের কোনোদিন হয়নি, এই প্রথম মানে আমার সাথেই হতে হলো। ওরা বলছে যে আমার সাথেই হলো এটা। তো অ্যাকচুয়ালি ওখানে তো আমি আজকে থেকে যাই না, আমি সেই ছোট্টবেলা থেকে সিন্ড্রেলা পার্লারে যাই। যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন থেকে আমি সিন্ড্রেলা পার্লারে যাই, অনেক ছোট বয়স থেকে। তো আজ পর্যন্ত ওদের কোনোদিন কোনো মানে খারাপ কিছু আমি তোমাদেরকে বলতেও পারবো না। তো কিন্তু এই প্রথম এরকমটা জাস্ট হয়ে গেছে একটা ভুল। ওরাও খুব অনেকবার সরি চেয়েছে আমার কাছে, আর ওরাও খুব মানে লজ্জিত হয়ে গেছে, বুঝতে পারছি। কিন্তু যাই হোক, ওরা কোনো টাকা নেয়নি আমার কাছ থেকে হাইড্রা ফেসিয়ালের জন্য। এইটা 4000 টাকা কস্ট, এই হাইড্রা ফেসিয়ালের 4000 টাকা, কিন্তু ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি। বলেছে যে যদি কখনো দাগ টাগ একদম ঠিক হয়ে যায় তখন দেখা যাবে, টাকা পয়সা নিয়ে তখন আলোচনা করা যাবে। তোর মানে এখনই আমাকে এখন টাকা পয়সা দিতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না। তো এটাই বলেছে। আমি শুধু স্পায়ের জন্য টাকা দিয়েছি আর আইব্রো করেছি, ওটার টাকা দিয়েছি, কোনো হাইড্রা ফেসিয়ালের কোনো টাকা দিইনি। ওরা বলেছে যে কিছুটা দুধ ফ্রিজে রাখতে, সেটা বরফ হয়ে গেলে, ডিপ ফ্রিজে রাখতে, সেটা বরফ হয়ে গেলে পরে এই গালের এখানে দিতে, দুই দিকে এই জায়গাগুলোই দিতে বলেছে, বুঝেছো? নাকে সামান্য একটু আছে। আর দিভাইকে ফোন করেছিলাম, দিভাই বলল যে ওই শুধু জলের বরফটা দিতে, এখনই দুধ ফুট দেওয়ার দরকার নেই, দুধ টুধ বরফ করে দিতে হবে না, প্লেন জল রাখ ফ্রিজে, জলটাই দে। তো আমি ওই জল রেখেছি ফ্রিজে, ডিপ ফ্রিজে, তো জলটাই দেবো ভাবছি, দেখি কি হয়। বরফ হোক, ডিপ ফ্রিজে রেখে এসছি একটু আগে। তো এখন এই বসলাম একটু সারাদিন পর। আর কি বলে, ভিডিও সারাদিন বুঝতেই পারছো সবাই কমেন্ট করছে ভিডিওতে যে এত সন্ধ্যেবেলা করে ভিডিও পোস্ট করলে দিদি এত দেরি এত দেরি এত দেরি। তো আজকের ব্লগটা যখন কালকে আবার পোস্ট হবে তখন সবাই বুঝতে পারবে যে গতকালকের ব্লগটা কেন আমি এই সময় পোস্ট করলাম। আমার তো এরকম হওয়ার কথাই ছিল না, কোনো মানে পুরো মানে উল্টো পাল্টা হয়ে গেল, এরকমটা হওয়ার কথাই ছিল না। আমি পার্লারে যাব বলে বেরিয়েছি, তখন বাজে 1টা, আর আমি জানি যে আমি 3টের মধ্যে বাড়ি চলে আসতে পারবো। সোমনাথ যেহেতু 3:30 সময় পার্লারে যাবে, ওর 3:30 সময় টাইম দিয়েছে ওর পার্লার লোক ওকে। তো আমি জানি 1টা থেকে 3টে 2 ঘন্টার মধ্যে আমার ভালোভাবে হয়ে যাবে। তো ওখানে যাওয়ার পর এবার পুজো ঘন্টার দিন সবাই তো ফেসিয়াল করে, আমারও তো ইচ্ছে হয় বলো। এবার তা ভাবলাম যে করি, তা আমি ওদেরকে বললামও যে আমাকে 3টের মধ্যে বাড়ি যেতে হবে, তা আমার 3টের মধ্যে যদি ফেসিয়ালটাও হয়ে যায় স্পায়ের সাথে তাহলেই করবো, না হলে আর হবে না। তা ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তো হয়ে যেত 3টে না হলেও অন্তত 3:30-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত। কিন্তু যেহেতু আমার মানে এই যে স্কিনে এই সমস্যাগুলো হয়ে গেছে, তো সে কারণে কিন্তু ওই বরফ দিয়ে ওরা প্রায় 1.5-2 ঘন্টা বরফ ধরে চেপে ধরে রেখে দিয়েছিল গালের সাথে। তো ওই কারণে এতটা সময় নষ্ট হয়ে গেছে আর এত দেরি হয়ে গেছে, আজকের দিনটা পুরো হজবরল হয়ে গেছে। না হলে সোমনাথ 3:30-র সময় যেখানে পার্লারে যাওয়ার কথা ছিল সেখানে ও এই বিকেলবেলা করে পার্লারে গেছে। আমিও ঢুকলাম, মানে পার্লার থেকে আমাকে নামিয়ে দিয়ে গেল দেখতে পেলে, তো আমিও বাড়িতে ঢুকলাম আর সোমনাথও তখন বেরোলো, বুঝলে? নালে এখন হয়তো আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা, এই এখন সেখানে, এখন সোমনাথ পার্লারে এখনো বাড়ি আসেনি। তো দেখি কখন কি হবে, আদেও আজকে ঠাকুর দেখতে যাওয়া হবে কি না। যদি নাও হয় অন্তত আজকে মল্লিকাদের বাড়িতে গেলে যাওয়াটা খুব দরকার, কারণ আমার কিছু চুড়িদার বানাতে দেওয়া ছিল, আমার মেয়ের কিছু চুড়িদার বানাতে দিয়েছিল, ওগুলো সব হয়ে গেছে, ওগুলো আনতে যেতে হবে। এবার মল্লিকাদের বাড়ি আনতে যেতে যাওয়ার পথে তো প্রচুর ঠাকুর পড়বে, একবারে ঠাকুর দেখাও হয়ে যাবে আর মল্লিকাদের বাড়ির কাজটাও হয়ে যাবে। এখন সোমনাথ রাজি হবে কিনা জানি না, কারণ ওর বাড়ি ফিরবে কখন সেটাই বুঝতে পারছি না। তো দেখি কি করি। কাজের দিদি এসে রান্নাঘর তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এসে মুছবো বললাম, গ্যাস ট্যাস,
কাজের দিদি এসে দেখি বিকেলে বাসন মাজতে এসেছিল, যখন দেখি রান্নাঘরে গিয়ে গ্যাস ট্যাস মুছেছে। হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাই কি যে কীর্তি হয়েছে। আমি বাড়িতে না থাকলে আমি মানে যদি আমি জানতাম যে আমার ফিরতে দেরি হবে, তাহলে কি বলতো, আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে নিশ্চিন্ত মনে বেরোতাম। সোমনাথের ভাত বেড়ে ঢেকে রাখতাম, মেয়ের ভাত বেড়ে ঢেকে রাখতাম, তারপর আমি দিল্লি বোম্বে যেখানে খুশি মাদ্রাজ চলে যাই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো সব কিছু করে রেখে যাইনি। আমার মানে মাথার মধ্যে ঘুরছে গ্যাস মোছা নেই, সোমনাথকে খেতে দিতে হবে, মেয়েকে খেতে দিতে হবে, বিছানা তুলতে হবে, আমার কিচ্ছু কাজ হয়নি। আমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছে। আমি ওখানে গিয়ে নিশ্চিন্ত মনে থাকতেই পারছিলাম না, শুধু বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর তার মধ্যে এই বরফ ঘষতেই 2 ঘন্টা, মানে আজকে কি যে গেল দিনটা, খুব বাজে কাটালুম বলতে যাচ্ছিলাম। আজকে মহাষষ্ঠীর খুব বাজে কাটলো। দিদি দেখি গ্যাস ট্যাস মুছে দিয়েছে। এখানে ভাতের তরকারি ডাল ফাল সব ছিল, সব সরিয়ে রেখেছে। এখানে বাসন কাসন মেজে রেখেছে। এই জায়গাটা তো এঁটো কাটা ছিল, মুছে তারপরে বাসন মেজে রেখেছে। তারপরে আমার গ্যাস মোছার ন্যাকড়াটা দেখি আবার ধুয়ে এদিকে মেলে দিয়েছে। দিদি এইসব করেছে। আর কি, সোমনাথ ভাত খেয়েছে বড় ঘরে বসে, এসে দেখি এঁঠো পড়ে রয়েছে মেঝের মধ্যে। খেয়ে উঠেছে, থালাটা নিয়ে চলে গেছে, হয়তো বেসিনে রেখেছে, কিন্তু এঁঠোটা মোছেনি। আমি আবার এসে সন্ধ্যাবেলা এঁঠোটা মুছলাম। কি অবস্থা বলো। উফ, প্রচন্ড ক্লান্ত লাগছে, প্রচন্ড ক্লান্ত। তাও মানে গতকালকে রাত্রির জাগা ছিলাম আমি। গতকালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, অ্যাসিডের চোটে মানে 2 চোখের পাতা এক করতে পারিনি। তার উপরে আজকে দুপুরবেলাটাও একটু রেস্ট পেলাম না। সারাটা দিন যুদ্ধ হলো আমাকে নিয়ে পার্লারে। সব কিছু মিলিয়ে না আজকের দিনটা খুব খারাপ কাটালাম। ভীষণ মানে কি বলবো, শরীর খারাপ লাগছে এখন আমার। এখন মনে হচ্ছে আমি ফ্যানটা চালিয়ে এরকম করে থাকি, পুরো নেতিয়ে গেছি। কিন্তু ব্যবস্থা কিছু করতে হবে রাতের খাওয়া দাওয়ার। বাড়িতে এসেই মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি সঙ্গে, কারণ আমার চিন্তা হচ্ছিল একা একা কি খেয়েছে না খেয়েছে। তো এখন দেখি ভাত আছে, ডাল আছে, ঢেঁড়স ভাজা যেটুকু আছে মেয়ের হয়ে যাবে, শাক ভাজা যেটুকু আছে সোমনাথের হয়ে যাবে। কি করব, অমলেট দেখি কেউ খায়নি, না মেয়ে খেয়েছে। ডিমের একটা অমলেট, 2টো অমলেট করেছিলাম। 2টো অমলেটকে আমি মাঝখান থেকে একটা হিসাব করে কাটতাম, আমাদের সবার হয়ে যেত। এবার সেই অমলেটের মতো ধরাই রয়েছে, না মেয়ে নিয়েছে না সোমনাথ নিয়েছে। দেখি কি করব বুঝতে পারছি না। কিছু রান্না করতে হবে নাকি ওই দিয়েই কোনো রকমের রাতটুকু হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না। মাথা কাজই করছে না, এতটা শরীর খারাপ, মন খারাপ, দিমাগ খারাপ, কেমন লাগছে আজকে আমার। ঠিক হয়ে যাবে বলো বন্ধুরা। এটা কোনো ক্রিমের এফেক্ট তো নয়, যে কোনো ক্রিমের ওদের কোনো প্রোডাক্টের জন্য এটা হয়নি, বুঝলি তো। ওই যে একটা মেশিনটা, আমি ভয়েস ওভারে বলে দেবো খন, ওই যে মেশিনটা ছিল, ওই মেশিনটা ফার্স্ট যে মেশিনটা দিয়েছে ওইটার কারণে টেনেছে, তো রক্ত জমাট বেঁধে গেছে ওরা বললো। দিভাইকে দেখালাম, দিভাই বলছে যে রক্ত জমাট না, এটা অ্যালার্জি হয়েছে নাকি। আর পার্লার থেকে বললো তো যে অ্যালার্জি না, এটা হচ্ছে রক্তটা জমাট বেঁধে গেছে। এবার দেখি, বাবা মনে হচ্ছে ঠাস করে কে জ্বর মেরেছে আমাকে। 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে মনে হচ্ছে, দেখো। চলো পরে আসছি। আর আমার নাইটিটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে। এটা একটা নতুন নাইটি, কেমন লাগছে পরে আমাকে কমেন্ট করো। আর এই দাগগুলোকে যদি একটুখানি নজর আন্দাজ করা যায় তাহলে আমার মুখটা গ্লো করছে কিনা সেটাও কমেন্ট করে বলো ভাই, ঠিক আছে। গরম জল, বুঝতে পারছো কেন করলাম। করো করো করো, গালাগালি দাও কমেন্ট বক্সে, দাও দাও দাও। ভেবেছিলাম মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে, সোমনাথকেও ভাত দেওয়া হয়ে গেছে, রাতে আর কিছু রান্না করিনি, মোবাইলে যা করেছিলাম সবই রয়ে গেছে। ভেবেছিলাম ওদেরও খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নেব, বিছানা টিছানা করে নেব, তারপর বেরোবো।
মল্লিকাদের বাড়িতে যাব, যাওয়া আসার পথে কিছু ঠাকুর দর্শনও হয়ে যাবে। মেয়েকে কথা দিয়েছিলাম আমি বেরোবো, কথা দিয়ে কথার খিলাপ আমি করি না। তো মেয়েকে কথা যখন দিয়েছি বেরোবো, এখন রেডি হব। কিন্তু আমি ভাত খাইনি, ওদেরকে খাইয়ে দিয়েছি, বিছানা করে নিয়েছি। এই গরম জলটা খেয়ে রেডি হব। ব্যথায় চিৎকার যদি করতে পারতাম তাহলে শান্তি হতো। চিৎকার তো করতে পারছি না, গলা ছেড়ে যদি চিৎকার করতে পারতাম। বুকে আর পিঠে অ্যাসিড, ওষুধ খেয়েছি, আমার ওষুধে কাজ বাজ দেয় না। করো করো, তোমরা গালাগালি করো, তোমাদের কাজ তোমরা করো। ডাক্তার দেখাবে না আজকে, আবার পার্লারে গিয়ে বিরিয়ানি সাটালো, খাওয়া দাওয়া করে, উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে। করো করো, আর আর বেশি দিন বাঁচবো না। যে কদিন বাঁচবো আছি তোমাদের গালাগালি খেয়ে চলে যাব। আমার খাওয়াটা হয়ে গেলে এটুকাটা সব পরিষ্কার হয়ে যেত। ওই একটা থালার মধ্যে ভাত, ডাল, ভাজাভুজি বেড়ে ঢাকা দিয়ে বড় ঘরে রেখে দিলাম। এই ব্যথা থেকে মুক্তি যখন পাবো তখন খাবো। এই যে কি যন্ত্রণা বন্ধুরা, কি বলবো। এই যখন অ্যাসিডের চোটে পিঠে আর বুকে ব্যথা করে না, এই যন্ত্রণা সহ্য করার মতো না। আজকে রাতে যদি ঘুমাতে না পারি, হয়ে গেছে, খবর হয়ে গেছে। চলো এবার একটুখানি বারান্দায় হাঁটাহাঁটি করি। এ মাথা ও মাথা, এ মাথা ও মাথা, হাঁটাহাঁটি করি, তারপরে রেডি হই, তারপরে আসছি। বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। আর পেটে ব্যথাটা, মানে পেটে ব্যথা বলছি, পেটে ব্যথা তো করেনি, বুকে আর পিঠে ব্যথাটা ঠিক হয়ে গেছে এক গ্লাস গরম জল খেয়ে। আর এই যে সুতির চুড়িদার পরেছি, একদম পিওর কটন, ঠিক আছে। এটা নিয়েছিলাম সোমনাথের ব্যবসার থেকে, ঠিক আছে। তো এই সুতির চুড়িদারটা পরলাম, নতুন, আজকে ভাঙলাম। কেমন লাগছে চুড়িদারটা কমেন্ট করে বলো। ওড়নাটা তো একদম সেই, ঠিক আছে। তো এইটা পরলাম, আর এখনো রয়েছে, দেখি কি হয়। আর সোনামাকে কেমন সাজালাম দেখো। এই যে আমার লিটিল পরি, এটা হচ্ছে আমার লিটিল পরি। হেয়ার ব্যান্ডটা তো পরতে পারবে না মা, কারণ হেলমেট পরতে হবে। সো এটা খুলে ফেলো, হেলমেট পরতে হবে সোনামা। ঝামেলা, কিন্তু কিছু করার নেই, সেফটির জন্য পড়তে হবে মা। চলো ভাল লাগছে, চলো। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি, ঠিক আছে। বিছানা করা থাকলো রাত্রিরের, ঠিক আছে। জনি ঘরে থাকলো, এসিও অন থাকলো। চলো আমরা বেরোবো। ভালোই ফিটিংস হয়েছে, দেখি। দূরে যা মা, দূরে যা। লজ্জাতে না, ও লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। পেছন ঘর, হাতটা দেখা, সুন্দর লাগছে। ভাল লাগছে। ওনাটাও দেখো বানিয়ে দিয়েছে সাদা লেস দিয়ে, খুব সুন্দর লাগছে।
হ্যাঁ ভালো লাগছে। ভাল লাগছে। দূরে যা, দূরে যা। সারা ঘরে কাপড় লতা ছড়াছড়ি। এইখানে আমরা কালকে আসবো, এখানে মেলা হয়েছে। এটা দুর্গাদাস পার্ক। লাইট মাইট সব বন্ধ করে দিয়েছে। সিম্পলের উপর করেছে। রানাঘাটে কিন্তু এবার ঠাকুরও হয়েছে, প্যান্ডেল দারুণ, প্রত্যেকটা প্যান্ডেল ভালো ভালো দেখলাম। প্রপার রানাঘাট বাজার, বুঝলে বন্ধুরা, আমাদের যে কটা দেখলে এতক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা আমরা দেখো বাড়িতে চলে এসেছি। তো চেঞ্জও করে ফেলেছি মা মেয়েতে। সোমনাথ শুতে চলে আসবে এখন, ফ্রেশ হতে গেছে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মন পুরো ফ্রেশ হয়ে গেছে আমরা ঠাকুর দেখে টেকে। এখন কটা বাজে জানো? 12:30 বাজতে যাচ্ছে। তো আমাদের এখন মুড পুরো ফ্রেশ হয়ে গেছে ঠাকুর দেখে বাড়ি এসে। তো যাই হোক, রানাঘাটে এবছর খুব ভালো প্যান্ডেল করেছে, প্রচুর অনেকগুলো ঠাকুরই, মানে অনেকগুলো প্যান্ডেল দেখলাম, এত সুন্দর করেছে, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। যাই হোক, এখনো তো ওপারে যাইনি। ওপারটা মানে ওপার বলতে রথতলা, কুপার্স ক্যাম্প, ওই দিকটা যদি পারি কালকে যাব। কালকে মাঠে ঘাটে একটু দাঁড়াবো, তারপরে ওপারে ঠাকুর দেখতে যাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে না আগামীকাল, ভুলে গেছি একদম, কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।